সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি, প্রতিবাদে বেন গাভিরের পদত্যাগ। আজ রাতেই মুক্তি পাচ্ছেন ৩ ইসরায়েলি নারী সেনা ও ৯৫ জন ফিলিস্তিনি বন্দী। ফিলিস্তিনিরা স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে বলে হামাসের মন্তব্য। জিহাদ নেতার সঙ্গে ফোনালাপে ফিলিস্তিনিদের অভিনন্দন জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা আলমগীর। এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে লোহিত সাগরে ফিলিস্তিনিদের পক্ষে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দিল ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হয়েছে। প্রায় ৩ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ বেলা 11:15টায় যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সকাল 8:30টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয় এখনই যুদ্ধবিরতি শুরু হচ্ছে না। কারণ হিসেবে তারা জানায়, হামাস এখনও শর্ত মতো মুক্তি দেওয়া হবে এমন বন্দী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেনি। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অন্তত 10 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। পরে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ৩ নারী বন্দীর নাম প্রকাশ করেন। ইসরায়েলও নিশ্চিত করে যে তারা চুক্তির প্রথম দিনে মুক্তি পাবে এমন ৩ জন বন্দীর নাম পেয়েছে। পরে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে ৩ জন ইসরায়েলি পণবন্দী এবং প্রায় ৯৫ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। ইতামারের দলের 2 সদস্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়। ইতামারের দল এই যুদ্ধবিরতি চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে। তারা এটিকে কলঙ্কজনক যুদ্ধবিরতি চুক্তি বলে অভিহিত করেছে। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এটি আরও বলেছে, ফিলিস্তিনিরা 15 মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরায়েলের দর্প চূর্ণ করেছে এবং নিজেদের মাতৃভূমি মুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস। এতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চাইলে প্রতিরোধ যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অতুলনীয় বিজয় অর্জন করায় গাজাবাসী ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক ফোনালাপে এ অভিনন্দন জানান। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণেই ইহুদিবাদীরা যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হয়েছে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার অধিকার সংরক্ষণ করবে এবং সেই সংগ্রামের প্রতি সমর্থন জানানোর মৌলিক ও ধ্রুব অবস্থান থেকে তেহরান কখনো সরে যাবে না। ফোনালাপে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিফ করেন জিহাদ নেতা নাখালা। তিনি ইসরায়েলি বিরোধী সংগ্রামে সমর্থন দেওয়ার সাহসী পদক্ষেপ নেওয়ায় ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ইসলামী জিহাদ নেতা বলেন, আমরা ইরানের ভাইদের ভুলতে পারি না, যারা তাদের সব কিছু দিয়ে নিয়ে গাজা যুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা নিয়ে বিএনপির প্রাথমিক মন্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা প্রাথমিকভাবে এখনও মন্তব্য করতে চাইনি, কারণ পুরো প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায়নি। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐকমত্য ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো বারবার এক কথা বলে এসেছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। যে নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যেই দল সরকারে আসবে, তারা এই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে পারি, আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আরও প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এবার হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন সুকান্ত মজুমদার। রবিবার হুগলিতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। হুগলির কুন্তিঘাটে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। এদিন সুকান্ত মজুমদার বলেন, ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু আগে ভালো হিন্দু বানান যে কিনা নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। এক্ষেত্রে তৃণমূলের দিকেও নিশানা করেছেন বিজেপি নেতা। সুকান্ত আরও বলেন, যারা ছদ্ম হিন্দু তাদের চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। এ প্রসঙ্গে হুগলির তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, সুকান্ত মজুমদার বাংলার সংস্কৃতিই জানেন না। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেজন্য বই পড়া ছেড়ে অস্ত্র ধরার নিদান দিয়েছেন। এখানেই তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে এই আন্দোলন লোহিত সাগরে ফিলিস্তিনিদের পক্ষে সামরিক অভিযান বন্ধ করবে। আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা প্রসঙ্গে দেয়া এই বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সামরিক ও বাণিজ্য জাহাজগুলোর উপর হামলা বন্ধ করব। আনসারুল্লাহর সিনিয়র কমান্ডার আব্দুস সালাম আল হুথিও এই যুদ্ধবিরতির সমঝোতাকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি ও মার্কিন শত্রুরা মাসের পর মাস ভয়ানক অপরাধযোগ্য চালানোর পর গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। আব্দুস সালাম গাজার মুজাহিদিন বা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে মহান, বিস্ময়কর ও শত্রুদের মনোবলের উপর প্রভাব সৃষ্টিকারী বলে প্রশংসা করেছেন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলে বা তার আগেই গাজার বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার কথিত অধিকার তেল আবিব সংরক্ষণ করবে। তিনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আগামীকাল শপথ নিতে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে দাবি করেন,
উভয় প্রেসিডেন্ট তাকে এই অনুমতি দিয়ে রেখেছেন যে যুদ্ধবিরতির ভেতরেই অথবা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যখনই তেল আবিব উপযুক্ত মনে করবে তখনই আবার গাজায় হামলা শুরু করতে পারবে। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসকে ধ্বংস করে গাজা থেকে পণবন্দীদের জীবিত উদ্ধার করে নিয়ে আসাকে এই যুদ্ধের প্রধান লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ১৫ মাসের বেশি সময় ধরে ভয়াবহ অপরাধযোগ্য চালিয়েও সেই লক্ষ্যের ধারের কাছে যেতে পারেনি ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজায় বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথা স্বীকার করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার তার এক বক্তৃতায় স্বীকার করেছেন, যদিও বন্দীদের ব্যাপারে আমাদের কঠিন দায়িত্ব রয়েছে, তবু কয়েক মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফেরত আনতে পারিনি। সেই সঙ্গে আমরা হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্যও অর্জন করতে পারেনি। ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াভ কিশো গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, হামাসের সাথে চুক্তির জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়ারি আরও বলেছেন, গাজায় বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে। ইয়ারি আরও বলেন, গাজা যুদ্ধ শেষ হবে, কিন্তু হেগের গল্পসহ ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের দক্ষিণ পানি সীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার উন্মোচন করেছে। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি শনিবার এই স্থাপনা উন্মোচন করেন। নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে আইআরজিসি প্রধান বলেন, এই স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে। তিনি বলেন, ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির নৌবাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশমাত্র। মেজর জেনারেল সালামি আরও বলেন, আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলি যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী জোরালো দাবি এবং প্রচেষ্টা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটিতে পরিণত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। ইসরায়েলি যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী জোরালো দাবি এবং প্রচেষ্টা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটিতে পরিণত হয়েছে। পার্স টুডের খবর অনুসারে ফারাহ খতনেও একটি প্রবন্ধে এ প্রসঙ্গে লিখেছেন, আপনি যদি 1945 সালে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে যায় শিরোনামটি পড়তেন, তাহলে নুরেমবার্গ বিচারের সময় জার্মানি থেকে লাতিন আমেরিকায় পালিয়ে যাওয়া নাৎসি যুদ্ধ অপরাধীদের কথা আপনি জানতে পারতেন। এখন 80 বছর পর একই রকম একটি শিরোনাম প্রকাশিত হয়েছে, কিন্তু এবার এটি গাজায় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যায় অভিযোগে গ্রেফতার এড়াতে আর্জেন্টিনায় পালিয়ে যাওয়া ইসরায়েলি সৈন্যদের নিয়ে। 76 বছর আগে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা বিশ্ব